ইরি, বোরো, আমন, নাজির সাহেল, লতা সাহেল, হাশেমি, বাসমতি, তুলসীমালা, কালিজিরা, গোবিন্দভোগ, চিনিগুড়া, স্বর্ণলতা, পাইজাম, বাঁশকাঠি, আতপ চাল, কত বলবো আর চালের নাম। তবে এসব চাল দেখে আপনারা কোনটার কি নাম বলতে পারবেন, অথবা নাম ধরে চাল চিনতে পারবেন? চিকিৎসকের বারণ কিংবা নিতান্তই দারুণভাবে স্বাস্থ্য সচেতন গুটি কয়েক মানুষ ছাড়া অন্তত আমাদের দেশে প্রত্যেকেই প্রতিদিন ভাত খায়, কেননা এটাই আমাদের প্রধান খাদ্য। বাংলায় একটি প্রবাদ আছে, পুরান চাল ভাতে বাড়ে। এই কথার মাধ্যমে আসলে অভিজ্ঞতা আর গুণগত মানকেই বোঝানো হয়েছে। কিন্তু যদি বলি নতুন চাল ভাতে কমে, খাবারের ভেতরের সত্য উদ্ঘাটনের অনুষ্ঠান ফুড ইনসাইডে আজ আমরা দেখব সাধারণ চালের পাশাপাশি বাদামি চালেও কিভাবে ভেজাল মেশানো হচ্ছে। চালের ভেতরের সেই ভেজালের সন্ধানেই হাজির হয়েছে আমি মঞ্জুরুল করিম, আর আমার সাথে আছেন পুষ্টিবিদ। ফুড ইনসাইড, খাবারের ভেতরের সত্য উদ্ঘাটন। তপতি সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি ফুড ইনসাইডে। এই অনুষ্ঠানে মূলত আমরা খাবার নিয়ে আলোচনা করি। আলোচনা বলতে খাবারের ভেতরে, যে কোনো খাদ্যপণ্যের ভেতরে প্রবেশ করার চেষ্টা করি, তার ভালো মন্দ এবং সামাজিক বর্তমান বাস্তবতা বোঝার চেষ্টা করি। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, আমাদেরকে মূলত ভেতো বাঙালি বলা হয়। এই ভেতো বাঙালি বলার কারণটা কি? ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্নের জন্য। আমাদের কিন্তু হচ্ছে স্ট্যাপল ফুডই হচ্ছে ভাত, এবং আমরা বাঙালিরা পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন সেখানে কিন্তু একটু ভাত খুঁজি, যে সেখানে আমরা একটু ভাতে মাছে বাঙালি, সে ভাতটাকে পাচ্ছি কিনা। যদি না খাওয়া হয় তাহলে মনে হয় আমাদের মনের ক্ষুধা যেটা, সেটাকে আমরা মেটাতে পারি না, এবং মনে হয় যে ওখান থেকে আমাদের তৃপ্তিটা সম্পন্ন হচ্ছে না। তাহলে খাবারের সাথে মনের একটা সম্পর্ক অবশ্যই অবশ্যই। আপনি আপনার খাবারটা যত আপনি পুষ্টিকর খাবারই খাচ্ছেন না কেন, বা আপনি কিনে আনছেন, সেটাকে রান্না করছেন, সেই খাবারটার মধ্যে যদি টেস্টটাই না থাকে তাহলে কিন্তু সেই খাবারটা আপনার যখন ইন্টেস্টাইন দিয়ে স্টমাকে ঢুকছে সেটা কিন্তু হচ্ছে পুরোপুরি ডাইজেস্ট হবে না, কারণ আপনার তৃপ্তির সাথে কিন্তু হচ্ছে ডাইজেশনে একটি ডাইরেক্ট সম্পর্ক আছে, এবং তখনই কিন্তু ইনডাইজেশন হয় যখন আপনি তৃপ্তি ছাড়া কোনো খাবার খাচ্ছেন। আচ্ছা, আমরা বলছিলাম ভেতো বাঙালির কথা বলছিলাম, ভাত মানে তো চাল। তো চালের ভেতর থেকে এটা একদিকে আমাদের অভ্যাস আর একদিকে মানসিক সংযোগ, কিন্তু গুণাগুণের দিকটা যদি নিয়ে কথা বলি তাহলে একজন পুষ্টিবিদ হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই। ভাতের অনেকগুলো গুণাগুণ আছে। আমরা ভাবি যে আমরা শুধু স্টার্চ খাচ্ছি বা কার্বোহাইড্রেটই নিচ্ছি, কিন্তু বিষয়টা তা নয়। এটার মধ্যে কিন্তু কিছু কিছু মাইক্রোনিউট্রিশন আছে, এবং এখানে কিন্তু আপনি ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও পাচ্ছেন, এবং যেগুলো মাইক্রোনিউট্রিশন সেগুলো হচ্ছে খুব ছোট ছোট অংশ, কিন্তু সেই ছোট অংশটাই যদি আপনার শরীরে হচ্ছে আপনি না নেন তাহলে কিন্তু ম্যাক্রোনিউট্রিশনগুলো কাজ করতে পারে না। এটার মধ্যে জিঙ্ক পাচ্ছেন, এটার মধ্যে ক্যালসিয়াম পাচ্ছেন, এটার মধ্যে আয়রন পাচ্ছেন, সেলেনিয়াম পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে ম্যাঙ্গানিজ খুব ভালো পরিমাণে পাচ্ছেন। এগুলো আমাদের পড়ালেখার ভাষা, কিন্তু বিষয়গুলো হচ্ছে আমরা জানি না জানি, কিন্তু সেগুলো শরীরেই কিন্তু লাগে, এবং এই চালের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আমরা পাচ্ছি, যদি সেটা ভেজাল মুক্ত চাল হয়। যদি এই যদি নিয়ে আমরা একটু পরে কথা বলবো, কিন্তু চাল নিয়েই তো আসলে অনেক কথা হয়। চালের এত জাতও তৈরি হয়, হয়তো ফুড সেফটি এনশিওর করার জন্য, প্রোডাকশন লেভেল গ্রো করার জন্য, মানুষের টেস্টের জায়গাটার কারণেও হয়তো অনেক জাতের বা অনেক ধরনের চালের উদ্ভব হয়েছে। তো এখন তো আমরা বাদামি চাল বা লাল চাল বা ব্রাউন রাইসের কথা শুনি। এই যে চালের এই রঙের যে পার্থক্যর বিষয়গুলো, এটার সাথে কি শুধু দৃশ্যমান কোনো ব্যাপার, না ইন্টারনাল ভেতরের কোনো ব্যাপার আছে? এটা অবশ্যই দৃশ্যমান ব্যাপারও আছে এবং ইন্টারনাল ব্যাপার তো অবশ্যই আছে। যেমন সাদা চাল এবং লাল চাল, এটার এখন ট্রেন্ড এসছে যে হচ্ছে আমাদের লাল চাল খেতে হবে। এই প্রসঙ্গে আপনার সাথে একটু জেনে নিই যে এই যে বাদামি চালের দিকে যাওয়ার যে এখন প্রবণতা, এটার নিশ্চয়ই ভালো গুণাগুণের কথা আপনারা পুষ্টিবিদরা বলছেন। তো তারও আগে তো প্রথমে তো মানুষ এতভাবে পরিষ্কারভাবে ছাড়তে পারতো না চালটা, তো সেই প্রযুক্তি ছিল না। তখন তো মানুষ এই বাদামি বা লাল ধরনের চালই খেত। তারপরে যখন সাদা চাল আসলো, সেটার গুণাগুণ সম্পর্কে কি নিশ্চয়ই কথা বলা হয়েছে, তাই না? জি জি, অবশ্যই।
সাদা চালের বিষয়টা হচ্ছে আমরা সাদা চাল কিন্তু খুব পছন্দ করি এবং সাদা চাল যেটা সেটা হয়তো বা আমরা অনেকেই না জেনে আমরা আমাদের তৃপ্তির বিষয়টার দিকেই হচ্ছে হয়তো বা হাইলাইট করার জন্যই আমরা দেখা যাচ্ছে ওটাই বেশি খাচ্ছি এবং আমরা হয়তো বা অনেকেই জানি না যে সাদা চালের যে গ্লাইসেমিক ইন্ডেক্স লেভেলটা সেটা কিন্তু অনেক বেশি হাই। সেটা যদি বলি তাহলে প্রায় 70 থেকে 90। এটা কি ক্ষতিকর? সেটা ক্ষতিকর এবং কি করে? মানে কি এটা হচ্ছে আপনার শরীরের যে গ্লাইসেমিক ইন্ডেক্স যখন নাকি একটি চালের অনেক বেশি হাই থাকে তখন আপনি এটাকে যত বেশি পরিমাণেই খাচ্ছেন না কেন, যে আমি একটু ভাতটা বেশি করে খাই তাহলে আমার অনেকটা সময় কোনো ক্ষুধা থাকবে না, এই বিষয়টা যদি হচ্ছে জরুরি হয় তখন দেখা যাবে যে আপনি খাচ্ছেন কিন্তু এর কিছু পরেই কিন্তু আপনার আবার ক্ষুধার একটা অনুভূতি হবে। কারণ কি এটার মধ্যে কিন্তু ফাইবার থাকছে না, তো এটার থেকে আঁশ কমে যাচ্ছে, এটাকে পলিশ করা হচ্ছে বা এটার ওপর থেকে আপনার লেয়ারটাকে ফেলে দেওয়া হচ্ছে। তখন আপনি যত বেশি পরিমাণেই খাচ্ছেন না কেন আপনার কিন্তু তৃপ্তি সম্পন্ন হচ্ছে না। অর্থাৎ এই ধরনের চালগুলো কিন্তু আমাদের তৃপ্তি হরমোনকে বাড়ায় কিন্তু ক্ষুধা হরমোনকে কমায়, যেটা নাকি জাঙ্ক ফুডের বেলায় আমরা ফেস করে থাকি, যে আপনার পেটে ক্ষুধা নাই কিন্তু আপনি যখন একটা বার্গার খাচ্ছেন বা একটা কোনো রোল খাচ্ছেন আপনার কিন্তু দেখা যাবে যে 40 বা 45 মিনিট পরে আবারও আপনার মনে হবে যে আমার কিছু খাওয়া দরকার। সাদা চালের বিষয়টি হচ্ছে সেই রকম, এটার মধ্যে ফাইবার না থাকার কারণে এটা আমাদের ব্লাডের শর্করার এবং ইনসুলিনের লেভেলটাকে কিন্তু অনেক বেশি হাই করে ফেলে। তাহলে এই জায়গাটাতে ব্রাউন সুগার থেকে বা বাদামি চাল থেকে বা লাল চালের কথা যদি সেখান থেকে এই ট্রানজিশন বা ট্রান্সফরমেশনটা হয়েছিল কেন? তখন কি বৈজ্ঞানিক কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি? এটা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এখন অনেক বেশি আমরা কিন্তু তখনও এত পরিমাণে কিডনি রোগ হয়নি, এখন কিন্তু সেই রোগগুলো অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে এবং সেটার জন্যই কিন্তু আমরাও মুভ অন করছি যে কোনটা আসলে স্বাস্থ্যকর, কোনটার দিকে গেলে আমাদের হচ্ছে এই ধরনের অসুস্থতা একজন আরেকজনকে দেখে হচ্ছে সচেতন হওয়ার চেষ্টা করছে যে আমার যাতে এই ধরনের জিনিসটা না হয়। এই রকম হঠাৎ করে তার ক্রিয়েটিনিন লেভেল অনেক বেশি বেড়ে গিয়েছে, তার হচ্ছে ইজিএফআর অনেক বেশি হচ্ছে তার কমে গিয়েছে, মানে তার কিডনি কাজ করছে না ঠিকমতো, তার লিভার কাজ করছে না, তার ফ্যাটি লিভারের উপরে তার ডিপেন্ডেন্সি, মানে এটা হচ্ছে নন অ্যালকোহলিক লিভার ডিজিজ, এটা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। তাহলে অনেকগুলো ক্ষতিকর ব্যাপার সামনে চলে এসেছে যেগুলো আসলে ন্যাচারালি আমাদের প্রোটেক্ট করতে পারতো, সেগুলোর পরে আমরা ফ্যাশনেবল ট্রেন্ডে যাওয়ার কারণে হয়তো হয়েছে। আমরা চালের প্রসঙ্গে ফিরে আসি, বলা হয় যে লাল চাল হচ্ছে সাদা চালের চেয়ে বেশি স্বাস্থ্যকর, বিষয়টা কি আসলেই বাস্তবতা এমন নাকি অতিরঞ্জিত কোনো কিছু? এটা অবশ্যই আমি বলবো যে বাস্তব সত্য, এটার হচ্ছে একটু অতিরঞ্জিত বিশ্বাসও বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে। তো আমি বলবো যে বাদামি চাল কিন্তু একটা পূর্ণ শস্য এবং এটা কিন্তু হচ্ছে ফাইবার রিচ এবং আপনাকে আমি যেটা বললাম এটার মধ্যে বেসিক যেই খনিজ যেই অ্যান্টিঅক্সিডেন্ট সবগুলো আপনি পাচ্ছেন। আপনার শরীরের যে হচ্ছে আয়রনটাকে যে সেটেলমেন্ট রাখা, যে হিমোগ্লোবিন লেভেলটাকে ঠিক রাখা, ও কিন্তু সেই কাজটাও আপনার করে দিচ্ছে। এখন যে ব্রাউন রাইস, রেড রাইস, ব্ল্যাক রাইস, মানে কালো চালও আছে, এই নতুন এক ধরনের ব্যাপারগুলো শুনছি, এগুলোর মধ্যেও কি আবার পুষ্টিগুণের পার্থক্য থাকতে পারে? হ্যাঁ, এগুলোর মধ্যে একটু পুষ্টিগুণের পার্থক্য থাকে, যেটা হচ্ছে আমরা মানে এখন আমাদের হচ্ছে রিসার্চ বলছে, এখন আমাদের যেগুলো স্টাডি বলছে যে ব্ল্যাক রাইস তুলনামূলকভাবে হচ্ছে কিন্তু বেশি পুষ্টিকর এবং এটা আমাদের শরীরের জন্য বেশি উপকারী যদি সেটা ভেজাল মুক্ত হয় তাহলেই, এবং এটার মধ্যে অ্যান্থোসায়ানিন নামে কিন্তু একটি আপনার অ্যান্টি অক্সিডেন্ট আছে। আমরা হয়তো বা অনেকেই জানি না চাল থেকেও কিন্তু আমরা প্রোটিন পাই। ডায়াবেটিস রোগীদের জন্য কোনো পরামর্শ থাকে পুষ্টিবিদ হিসেবে আপনাদের চাল খাবারের ক্ষেত্রে? হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা একটু বলি যদি তার আদার্স কোনো হচ্ছে প্রবলেম না থাকে, যে তার গ্যাস্ট্রাইটিসের সমস্যা অনেক বেশি বা হজমজনিত সমস্যা নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি আপনারা একটু আঁশ বেশি আছে এমন জাতীয় চালটা খাওয়ার চেষ্টা করেন।
অনেকের আবার এমনও আছে যে রুটিটা খেতে পারেন না, রুটিটা রাত্রেবেলা খেলে তাদের অ্যাসিডিটি হয়, গ্যাসের প্রবলেম থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু গ্রামের হিসাবটা বলে দিই যে কতটুকু পরিমাণে উনি চালটা নিতে পারবেন। শুধু ডায়াবেটিস না, ডায়াবেটিসের পাশাপাশি তার যদি হার্ট ডিজিজ থাকে, তার যদি কিডনি ডিজিজ থাকে, কিডনি ডিজিজ থাকলে আমরা কিন্তু আবার ব্রাউন রাইসটাকে অ্যাভয়েড করতে বলি, কারণ আপনার কিডনিটা অসুস্থ, সে সুস্থ না। তো কিডনির কাজই কিন্তু আমাদের মানে এই ধরনের কঠিন কাজগুলোকে প্রসেস করা, ও তখন পারছে না। আচ্ছা, তাহলে অনেক সন্দেহ, অনেক অনিশ্চয়তা, অনেক ভেজাল, তার মধ্যে আমরা বাঁচবো কিভাবে? আমরা কিভাবে চিনবো বিষয়গুলো? যতটুকু আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব দেখা, মানে আমাদের খালি চোখে যতটুকু পারা যায় সেই বিষয়গুলো যদি একটু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা হয়তোবা, কারণ আমরা কিন্তু সেলফ চালের একটা মানে সোদা গন্ধ বা একটা মিষ্টি, একটা সতেজ গন্ধ, এটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই কিন্তু সেটা আমরা জানি, ওটা আমরা চিনি, এতটুকু কিন্তু অনেক কিছু। ওটাও যদি ওই ঘ্রাণটা আমরা পাচ্ছি কিনা, যেই চালটা খাচ্ছি ওটাকে অনেক বেশি উজ্জ্বল কিনা দেখতে। তো এই বেসিক জিনিসগুলো মনে হয় যদি একটু আমরা মাথায় রাখি, আমাদের পক্ষে হয়তোবা সুস্থ থাকা কিছুটা হলেও ইজি হবে। আচ্ছা, আমরা বিভিন্নভাবে এই যে প্লাস্টিকের চালের কথা শুনি, এটাকে আপনি শুনেছেন? প্লাস্টিক কিন্তু হালকা, আর যেটা নাকি চাল সেটা কিন্তু একটা ভারী খাদ্যশস্য, এবং মানে ওইটার সাথে এইটার খুব একটা যে বিশেষজ্ঞদের যেগুলো আমি দেখলাম স্টাডিতে, যেটা পড়লাম, সেখানে খুব একটা বাস্তব ভিত্তিক প্রমাণ কিন্তু ওখানে পাওয়া যায়নি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে মানে কমার্শিয়ালি খুব একটা যে এক বস্তা প্লাস্টিকের চাল পাওয়া গিয়েছে বা কারো থেকে আমি এরকম তথ্য পেয়েছি বা কোথাও এরকম আসছে, তো এইটা যেগুলো দেখানো এটা কতটুকু আসলে বাস্তব ভিত্তিক প্রমাণ আছে আই এম নট শিওর। সবশেষে একটা বিষয়ে কথা বলতে চাই। একজন কৃষক যখন চাষ করেন, তো উনি তো আসলে তার ফসল হিসেবে এটাকে চাষ করেন, এবং যারা বাজারজাত করেন, মার্কেট চেইনের সাথে যারা সম্পৃক্ত, তাদের সাথে একজন কৃষকের সংযোগ খুবই কম। হয়তো কেউ ধান বিক্রি করেন, কেউ বা চাল করে বিক্রি করেন, তারপরে তো সেটার প্রসেস হয়। তো এই মাঝখানের সময়টাতে বা প্রথম অংশ যদি আপনি 30% ধরেন, বাদ বাকি ভোক্তা পর্যন্ত পৌঁছাতে 70% যে চলাচল এবং ধাপগুলো, এর মধ্যেই তো এগুলো ঘটে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যারা এগুলো করে তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে? একটা কথাই বলা আছে, আসলে আমরা প্রথমত মানুষ, তো আমরা যদি একটু চিন্তা করি, খুব শর্টলি যদি একটু চিন্তা করি যে যেটা আমি করছি সেই জিনিসটা কিন্তু চক্রাকারে আমার দিকেই আসতে পারে একটা সময়। তো সেভাবে যদি একটু চিন্তা করা হয়, তাহলে হয়তোবা আমাদের বিবেক জাগ্রত হবে, হয়তোবা আমরা এই ধরনের জিনিসগুলো থেকে আর কি সরে আসতে পারবো। তপতী সাহা, আপনাকে অনেক ধন্যবাদ। চাল নিয়ে আসলে আমরা হয়তো একটা চাল নিয়ে কথা বলা শুরু করেছিলাম, আপনি অনেক মনকে মন চাল সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন। আমাদের যারা শুনছি, যারা বলছি এবং যারা দেখছেন, তারা সবাই আসলে কিছু না কিছু হলেও নিজের মধ্যে প্রশ্ন তুলতে পারবেন। এটাই হয়তো একটা বড় পরিবর্তনের সূচনা হবে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ। সবশেষ কথা হলো, যে কোনো খাদ্যপণ্য কেনার আগে দেখতে হবে ওই পণ্যে খাঁটি উপাদান আছে কিনা, তাতে গুণগত মানে কোনো আপোস করা হয়েছে কিনা, এবং তা বিশুদ্ধতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা। যদি এসব ঠিক থাকে, তবেই কেবল আপনার বিশ্বাসের মর্যাদা রক্ষা হবে, কারণ আপনি তো পরিপূর্ণ বিশ্বাস নিয়েই বাজার থেকে ওই পণ্যটি কিনছেন। মনে রাখতে হবে, ভেজাল খাবার মানেই টাকার অপচয়, ভেজাল খাবারে লুকিয়ে থাকে মৃত্যু ভয়। তাই শুধু সস্তার হিসাব নয়, বরং কিনতে হবে সেটাই যে খাবারে ভেজাল নাই। আজ এ পর্যন্তই। ফুড ইনসাইডের পরের পর্বে দেখা হবে অন্য কোনো খাবারের ভেতরের গল্প নিয়ে। ভালো থাকুন। ভেজালনাই.com